আসসালামু আলাইকুম। যেইভাবে বায়োলজি পড়লে তুমি জীবনেও বায়োলজি আর ভুলবা না, ইনশাল্লাহ আজকের ভিডিওতে সেটা তোমাদেরকে বলে দেব। তো অনেকেরই প্রবলেম যে ভাইয়া বায়োলজি পড়তে ভালো লাগে না বা পড়লে আসলে মনে থাকে না, সোজা কথা। সো বায়োলজি মনে থাকে না বলে আসলে পড়ি না, আবার বায়োলজি পড়ি না বলে তো আরও আগে মনে থাকে না। সো একটা দুষ্ট চক্রের মতো তোমার ঘুরতে থাকো। সো ইনশাল্লাহ আজকে এই ভিডিওটা পর থেকে তোমাদের আর কোনোদিন বায়োলজি নিয়ে সমস্যা হবে না। বায়োলজি জীবনেও ভুলবা না, একটা চ্যাপ্টার পরে মনে হবে যে না আমি এটা কমপ্লিটলি ভুলে যাই নাই। সো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে বায়োলজি একটা লজিক্যাল সায়েন্স। সো এইটা আমাকে যদি ভালো করে মনে রাখতে হয়, ভিজুয়ালাইজেশনের কোনো বিকল্প নাই, ভিজুয়ালাইজ করে পড়তে হবে। এখন ব্যাপারটা এমন না আমার 3D অ্যানাটমি মডেল দিয়ে আমাকে সব কিছু বুঝতে হবে, আমাকে ভীষণ প্রো দিয়ে, ঠিক আছে, একদম অর্গানের ভিতরে কিভাবে কি আছে, কিভাবে রক্ত যাচ্ছে, কিভাবে রক্তটা পড়তেছে, এত ভিজুয়ালাইজ করতে হবে না। যতটুকু তোমার বইয়ে লেখা আছে ততটুকু বইয়ের তথ্যটাই তোমার বোঝার জন্য একটা পেন পিকচার তুমি যদি দাঁড়া করাতে পারো, এটাই তোমার জন্য তোমার লেভেলে মোর দ্যান এনাফ। কেন বললাম? ধরো সাপোজ হার্ট, এই যে টপিকটা, এই টপিকটা অনেকের কাছে অনেক সহজ লাগে, অনেকের কাছে অনেক কঠিন লাগে। যাদের কাছে কঠিন লাগে তারা যেটা হয়েছে, তারা মুখস্থ করতে চাইছে জিনিসটাকে, ভিজুয়ালাইজ না করে। সো ভিজুয়ালাইজ করলে জিনিসটা কি হইতো দেখো, খুবই সহজ। আমরা জানি আমাদের হার্টের চেম্বার 4টা, উপরে থাকে 2টা চেম্বার, তাই না? এই 2টা চেম্বারের নাম হচ্ছে অলিন্দ। তারপর নিচে থাকে 2টা চেম্বার যেগুলোর নাম হচ্ছে নিলয়, তাই না? সো এখন চিন্তা করে দেখো এটাকে কি বলবো আমরা? ধরো অলিন্দ, এটার রাইট সাইড, রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাই না? তো এখন আমার মনে রাখার কি বিষয়? আমার মনে রাখার বিষয়গুলো হচ্ছে এইটা, যে আমরা জানি রাইট এট্রিয়ামে একটা সুপিরিয়র ভেনা কাভা আসবে, একটা ইনফিরিয়র ভেনা কাভা আসবে এবং করোনারি সাইনাস আসবে। এগুলোর মাধ্যমে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে প্রবাহিত হবে, সোজা কথা, তাই না? এগুলো এরপরে কি হবে? ট্রাইকাসপিড, 3 পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড কপাটিকার মধ্য দিয়ে রাইট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে এবং লেফট ভেন্ট্রিকল থেকে এরপরে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে। ফুসফুস থেকে এরপরে ব্যাক করবে ফুসফুসীয় 4টা শিরার মাধ্যমে। কয়টা শিরা? 4টা শিরা। গেছিল কয়টা? ধমনীর মাধ্যমে। ফুসফুসীয় ধমনী ছিল 2টা, এই পাশে একটা, এই পাশে একটা, আপাতত আঁকলাম না কমপ্লেক্স না করার জন্য, হ্যাঁ, আপাতত। সো দেখো 4টা ফুসফুসীয় শিরা দিয়ে ব্যাক করলো। কি ধরনের রক্ত? অক্সিজেনযুক্ত রক্ত। এখন অক্সিজেনযুক্ত রক্ত এখানে বাইকাসপিড, 2 পাল্লা বিশিষ্ট বাইকাসপিড কপাটিকা দিয়ে লেফট ভেন্ট্রিকলে আসলো এবং লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে ছড়ায় পড়লো। এখন যে এই জিনিসটা জাস্ট এইভাবে ভিজুয়ালাইজ করে পড়ছে, তার তো দরকার নাই বইয়ের কঠিন কাঠখোট্টা ছবিটা মাথার মধ্যে নিয়ে সব সময় ঘোরার কোনো দরকার নাই। একদম এক্স্যাক্ট অ্যাকুরেট ছবিটা মাথার মধ্যে নিয়ে ঘোরার দরকার নেই। এই যে দেখতে কার্টুনের মতো এই ছবিটাই তুমি যদি 10 বার আঁকো, তোমার মনে থাকবে রাইট এট্রিয়ামের সাথে 3টা জিনিস লাগানো, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, জীবনে তুমি ভুলবা না। লেফট ভেন্ট্রিকল এট্রিয়ামের সাথে কি লাগানো তুমি জীবনেও ভুলবা না, যে 4টা ফুসফুসীয় শিরা, এবং লেফট ভেন্ট্রিকলের সাথে অ্যাওর্টা, রাইট ভেন্ট্রিকলের সাথে ফুসফুসীয় ধমনী, এগুলো কখনোই ভুলবা না। এই পেন পিকচারটা যদি 10 বার আঁকো, সো পেন পিকচার কখনোই বইয়ের খুব কঠিন 3D অ্যানাটমি হবে না। এটা হবে নর্মালি তুমি বইয়ে যা বলছে তুমি তোমার মতো করে ভিজুয়ালাইজ করে যা আঁকতে পারতো, এতেই, এটা যদি কয়েকবার আঁকো, এতেই তুমি রক্ত প্রবাহ থেকে শুরু করে সব ডিটেলস পাতার পর পাতা লিখতে পারবা, তোমাকে যা প্রশ্ন করে সব সঠিক উত্তর দিতে পারবা। ক্লিয়ার? সো এইভাবে পড়ার চেষ্টা করবা, যেই টপিকে পড়বা না কেন। এবং এটা হইতে পারতো মানুষের হাত রক্ত প্রবাহ না হইলে রুই মাছের রক্ত সংবন্ধ হইতে পারতো ঘাস ফড়িংয়ের রক্ত সংবন্ধ হতো, যে যাই হোক না কেন, সব ক্ষেত্রে আমার ভিজুয়ালাইজেশন। বায়োলজিতে যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়ার জন্য তোমার বায়োলজি বই একটা ছবি দেওয়া থাকে, ওই ছবিটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করো। তোমার টিচার তোমাকে যেভাবে ছবিটা বুঝাইতেছে তুমি সেই তখন ক্লাসে মনোযোগ দাও, তাতেই তোমার অনেকটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা ছিল আমার ভিজুয়ালাইজেশনের কথা। এখন আসা হচ্ছে ন্যামোনিক্স। 2 নাম্বার টেকনিক হচ্ছে ন্যামোনিক্স।
আমাদের এমসিকিউর খাতিরে অনেক উদাহরণ, অনেক ছক, অনেক কিছু মনে রাখা লাগে, কিংবা অনেক বৈশিষ্ট্য মনে রাখা লাগে যেগুলো আমাদের সৃজনশীলও কাজে লাগে আসলে। যেমন পরিফেরা পর্বের বৈশিষ্ট্য তোমাকে যদি লিখতে বলে মিনিমাম 7-8টা তোমাকে লিখতে হবে। তারপর তোমাকে নিডারিয়া পর্ব কিংবা প্লাটিহেলমিনথেসে লিখতে বলে 7-8টা লেখা লাগবে। এখন সেই ক্ষেত্রে নেমোনিক্স আমরা ব্যবহার করব। নেমোনিক্স 3 ধরনের আমি ভাগ করছি, যে আমরা নর্মালি বায়োলজিতে 3 ধরনের নেমোনিক্স ব্যবহার করলে আমাদের সুবিধা হয়। এক হচ্ছে কোনো একটা গল্প বা ছোটোখাটো একটা ছন্দ, এবং এই ক্ষেত্রে বলে রাখি এই ছন্দটা হইতে হবে অবশ্যই প্রিসাইজ এবং ছোট। অনেকে আছে, অনেক টিচারদেরকে আমি দেখছি, বুঝছো, একটা ছোট প্রক্রিয়া পড়ানোর জন্য তারা 10 মিনিট 15 মিনিট জাস্ট ক্লাসে গল্পই করে। আরে বাবা, ও কি পরীক্ষার 10 মিনিটে তোমার গল্পটা মনে করবে? তোমার ওই 10 মিনিটের গল্প মনে করতে করতে তো ওর ঘন্টা বাজায় দিবে। ও কি লিখবে খাতার মধ্যে? সো মাথায় রাখতে হবে আমার এমন কিছু স্টুডেন্টকে দিতে হবে, বা এমন কিছুই আমার, বা তুমি স্টুডেন্ট হিসেবে শিখবা বা বানাবা যেটা আমার খুব কম টাইমে 10 সেকেন্ডের মধ্যে মেমোরাইজ করে ফেলতে পারো, বা হাইয়েস্ট গেলে 20 সেকেন্ডের মধ্যে তুমি মেমোরাইজ করে ফেলতে পারো, তাই না? সো ছন্দটা হবে প্রিসাইজ, কোনো একটা লাইন, কোনো একটা গল্পের লাইন, যেটাই হোক না কেন। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দেবো, যে আমি আমার স্টুডেন্টকে যখন পড়াই যে পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য পড়াই। সো পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য যখন আমি ওদেরকে পড়াইলাম, তখন পড়াইলে কি বলি, বাবা তোমরা একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে সকল স্পঞ্জ সমুদ্রে। এই লাইনটা মনে রাখো, তাইলে মোটামুটি সব হয়ে যাবে। তো স্টুডেন্টরা বলে ভাইয়া কেমনে, আল্লাহ সত্যি? হ্যাঁ ভাইয়া সত্যি, দেখো তোমাদেরকে কেমনে বলি। স্পঞ্জ মানে হচ্ছে পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে স্পঞ্জ। পরিফেরা পর্বের সকল প্রাণীদেরকে বলা হয় স্পঞ্জ। ভাইয়া একটা এমসিকিউ ক্লিয়ার। আচ্ছা, 3টা ওয়ার্ড দিয়ে অনেকগুলো এমসিকিউ ক্লিয়ার হবে। তারপরে আসো সকল দিয়ে আমি বলছি যে অনেক হবে, সরি টু সে, সকল না, অনেক, সরি অনেক স্পঞ্জ। হ্যাঁ, আবার নেমোনিক্স পড়ে যদি ভুল ভুল মনে রাখা তাহলে কিন্তু হবে না। সো ভাইয়া তো পড়াইতে একটার সাথে একটা পেস লাগাইতেই পারি, কিন্তু তোমরা স্টুডেন্টরা তো বারবার রিভাইজ করবা, এটা ভেজাল হবে না, ঠিক আছে? তারপর যেমন অস্টিয়া, ওতে হচ্ছে অস্টিয়া নামক অনেক অসংখ্য ছিদ্র থাকে। তারপর নিয়েতে হচ্ছে তোমার নালিকাতন্ত্র থাকে, স্পেশাল একটা নালিকাতন্ত্র থাকে, ঠিক আছে, বা ক্যানাল সিস্টেম। কতে হচ্ছে কোয়ানোসাইট নামে কোষ থাকে। এই তো অনেকগুলোই তো হয়ে গেল, ঠিক আছে? তারপরে সমুদ্রে হচ্ছে অধিকাংশ সামুদ্রিক, পরিফেরা পর্বের অধিকাংশ সামুদ্রিক। তো মিনিমাম এখানে 5টা পয়েন্ট হয়ে গেছে। এছাড়াও কোষীয় সংগঠন মাত্রা সহ আরও অনেকগুলো যে নর্মাল লজিক্যাল পয়েন্টগুলো আছে সেগুলো অ্যাড করে দিলে তো হয়ে যাচ্ছে। এছাড়াও তোমার স্পঞ্জের সাথে স্পঞ্জিন, স্পঞ্জোসাইট, তারপরে এই ধরনের আরও অনেকগুলো শব্দ আছে, ঠিক আছে? স্পিকিউল, স্পঞ্জিন, এগুলো দিয়ে তৈরি হয়, তাই না? ওই শব্দগুলো অ্যাড করবা। তারপর দিয়ে আরও অস্কুলামের কথা অ্যাড করবা, অস্কুলামের কথা অ্যাড করবা। তো এই যে আমি তো জাস্ট তোমাদেরকে এই গাইডলাইন ভিডিওতে দ্রুত করে পড়াই গেলাম, বাট আমি আরও সুন্দর করে পড়াতে পারতাম, বাট আমি এখানে গাইডলাইন ভিডিও বানানোর জন্য একদমই সুইফট করে দেখাই দিলাম। জাস্ট 3 শব্দের একটা নেমোনিক্স দিয়ে পুরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য তুমি হাতের মুঠায় নিয়ে আসতে পারবা, স্টুডেন্ট কখনো ভুলবে না, ঠিক আছে? সো এইভাবে ইনশাল্লাহ বায়োলজিটা পড়ার চেষ্টা করবা। তোমরা নিজেরা যখন দেখবা যে একটা জিনিস, হ্যাঁ অবশ্যই একটা কথা মনে রাখবা, ছন্দ যেটা মনে থাকে সেটার জন্য ব্যবহার করবা না। যে জিনিসটা তোমার নর্মালি মনে থাকে, ধরো তোমার পরিফেরা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য তোমার এমনি নর্মালি সবগুলো মনে থাকে, একটাও ভুলে যাও না। সেই ক্ষেত্রে ভাইয়া যত সুন্দর ছন্দ দিয়ে না কেন, 2-1 কানে ঢুকানোর দরকার নাই। যেখানে আমি পারবো না, যে জিনিসটা মনে রাখতে পারবো না, সেই জায়গায় ছন্দ। আদারওয়াইজ বায়োলজিতে এত ছন্দ হবে, দেখা যাবে ছন্দ মনে রাখার জন্য আর একটা ছন্দ লাগবে, ঠিক আছে? সো এইগুলো করা যাবে না। যে জিনিসটা আমি পারবো, নর্মালি মনে থাকে, ওইটার জন্য আমরা কখনো ছন্দ ব্যবহার করবো না। ক্লিয়ার? আসো এখন হচ্ছে শব্দে ক্লু বের করা। আমরা এটা মুছে দিই, হ্যাঁ? আমরা এখন কি বলবো? শব্দে ক্লু বের করা। সরি টু সে, শব্দে ক্লু বের করা কীরকম? আচ্ছা, তো আমি আমার স্টুডেন্টদেরকে যখন পড়াচ্ছিলাম, সো আরেকবার পড়াইতেছিলাম একাইনোডার্মাটা। এই চ্যাপ্টারটা তোমরা তো একদম শুরুর দিকেই পড়ো, তাই না? আর এইচএসসি 26 সামনে, এইচএসসি যখন উঠবা তখন উঠতেছো, অলরেডি উঠেই গেছো, সো তোমরা সামনে পাবা। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, এটা তো যেহেতু এইচএসসি 26 এবং 25-এর জন্য ভিডিও, সো এইচএসসি 26 এবং 25 তোমাদের জন্য কিন্তু ভাইয়া বায়োলজির একদম এক্সক্লুসিভ একটা ব্যাচ চালু করছি, ঠিক আছে? একদম নতুন ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে তোমাদের বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স। এই কোর্সে এখন এনরোলমেন্ট চলতেছে। তোমার এইচএসসি 25-এর জন্য 6 মাসে পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে, তোমাদের শর্ট সিলেবাস, এবং 26-এর জন্য টোটাল 10 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া হবে। একদম
ইন্টার লাইফে যতটুকু যেভাবে ছন্দ, তারপরে যে ভিজুয়ালাইজেশন, এই যে টেকনিক, যতগুলো টেকনিকের মাধ্যমে বায়োলজি পড়া উচিত সবগুলো টেকনিকের সমন্বয়ে আমি আমার 4 বছর 5 বছরের অভিজ্ঞতা দিয়ে আমার টিচিং এক্সপিরিয়েন্সের সবগুলো অভিজ্ঞতা আমার এই কোর্সটাতে ইনভেস্ট করতেছি। সো কেউ যদি ইন্টারেস্টেড হও অবশ্যই ভর্তি হয়ে যাও। আগামী 3 দিনের জন্য তোমাদের কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট ভাইয়া ব্যবস্থা করে রাখছি। সো বেসিক্যালি APB30 এই কোডটা ব্যবহার করলে তুমি এই এক্সট্রা ডিসকাউন্টটা আগামী 3 দিনের জন্য তুমি পেয়ে যাবা। সো হাতছাড়া করো না, ঠিক আছে? সো যদি ডিসক্রিপশান দেখো, ডিসক্রিপশানে দেখে ভাইয়ার আরও কিছু ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? ওয়েবসাইটে গেলে ডেমো ক্লাসে ভাইয়ার আরও কিছু ক্লাস দেখতে পারো। দেখার পর যদি মনে হয় যে না ভাইয়ার ক্লাস অবশ্যই করবো, তাহলে দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? এই ডিসকাউন্ট পরে নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? কারণ পুরা বায়োলজি বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বুঝতেই পারতেছো, এত কমে কেউ দিবে না। এখন আসো তাও লাইভ কোর্স। এখন আসো একাইনোডার্মাটার মধ্যে আমি যেটা পড়াচ্ছিলাম ওই দিন, যে একটা শব্দে ক্লু বের করা, যে একাইনোডার্মাটার মধ্যে বলছে কি দুইটা জিনিস থাকবে না, দুইটা যুক্ত জিনিস থাকবে না, দুইটা থাকবে না। আমি স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। সো মানে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র এবং রেচনতন্ত্র। এবং দেখো সুন্দরভাবে তুমি বয়ে গিয়ে দেখো মিলে গেছে যে আসলে ওদের রক্ত সংবহনতন্ত্র রেচনতন্ত্র থাকে না, রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে অন্য কিছু থাকে, সেটা আমরা এই ক্লাস না পড়াই। সো জাস্ট এখানে একটা ক্লু ধরে আমি তোমাদেরকে জিনিসটা পড়াই দিলাম। এটাই হচ্ছে মজা বায়োলজির। কিছু কিছু ক্ষেত্রে এই জন্য এভাবে ক্লু ধরে পড়াইলে পড়া হয়ে যায়, পড়া আলটিমেটলি হয়ে যায়, খুব কঠিন না। এখন তুমি যদি এই টেকনিক ছাড়া পড়তে যাইতা তোমার জীবনটা কাহিল হয়ে যেত, ঠিক আছে? এই টেকনিক ছাড়া পড়তে গেলে তোমার জীবনটা কাহিল হয়ে যাইতো। এখন আসো অ্যাব্রিভিয়েশন। এইটা কি জিনিস ভাইয়া? অনেক সময় থাকে উদাহরণগুলার আদ্যক্ষর দিয়ে আমি একটা নেমোনিক্স বানায় ফেলি। কীরকম? যেমন ওই দিন পড়াচ্ছিলাম একটা সহজ জিনিস, যে স্টুডেন্টদের MCQ দিলাম, হ্যাঁ, অফলাইনে কয়েকটা স্টুডেন্ট আছে আমার। ওই স্টুডেন্ট মানে বেসিক্যালি স্টুডেন্ট বলতে এগুলো আমার রিলেটিভে বলা যায়। তো ওরা বেসিক্যালি ওদেরকে পড়াই দুঃসম্পর্কীয়। সো ওদেরকে আমি দিন বলতেছিলাম যে সেন্ট্রিওল কোথায় পাওয়া যায় না, সেন্ট্রিওল কোথায় পাওয়া যায় না। সো ওরা উত্তর দিতে পারতেছিল না। একটা উদাহরণ দিছে, একজন একটা বলছে, একজন একটা বলছে, পারতেছে না কয়েকজনকে। সো ওদের একটা স্টুডেন্টদেরকে পরে দেখিলাম যে বাবা চিন্তা কর, সবগুলোর আদ্যক্ষর দিলে হয়ে যায় হচ্ছে পেডি, সবগুলোর আদ্যক্ষর দিলে হয়ে যায় পেডি। সো মনে রাখবা পেডিতে সেন্ট্রিওল থাকে না। পেডিতে কি? প্রোক্যারিওটিক সেল। এতে কি? এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম মানে হচ্ছে আবৃতবীজী। ডিতে হচ্ছে ডায়াটম, ওয়াইতে হচ্ছে ইস্ট। তাহলে একটু কষ্ট করে, এত কষ্ট করে তোদের মনে রাখার দরকার আছে? তোরা জাস্ট মনে রাখবি পেডি। পেডি মনে রাখলেই সেন্ট্রিওল পাওয়া যায় না পেডিতে, শেষ। তাইলে অনেক সময় আদ্যক্ষর দিয়ে দিয়ে প্রতিটা শব্দের আদ্যক্ষর দিয়ে একটা ওয়ার্ড বানানোর চেষ্টা করবা, একটা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত ফর্ম মনে রাখার চেষ্টা করবা। সো এতেও তোমার অনেক অনেক উদাহরণ ছক মনে রাখবে। এখন আসো কিওয়ার্ড, ফলো দ্য কিওয়ার্ডস। অনেক সময় কিওয়ার্ড দেখে তুমি MCQ অ্যান্সার করে ফেলতে পারবা। যেমন খেয়াল করলে দেখবা যে আমি কোনো কোনো জিনিস শব্দ শেষে সাইট আছে, ধরো মেলানোসাইট, তারপর ধরো ইরাইথ্রোসাইট, হ্যাঁ। তো এই শব্দের শেষে সাইট আছে, সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। তাহলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারতেছি এগুলো কোনো কোষ। এখন ইরাইথ্রো শব্দের অর্থ হচ্ছে লাল, তার মানে এটা লোহিত রক্তকণিকা, ইরাইথ্রোসাইট, ঠিক আছে? তাহলে এভাবে করে কিন্তু শব্দর কিওয়ার্ডগুলো ধরে ধরে বোঝা যায়। কিংবা এখন যদি আমি তোমাকে বলি গ্লুকোজ, রাইবোস, তো তুমি দেখে বুঝতেছো ওজ আছে। ওজ মানে এগুলো কোনো একটা মনোস্যাকারাইড, এগুলো কোনো একটা মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট, সোজা কথা, বুঝতে পারতেছো। তারপরে আসো যে তোমার ওজের পাশাপাশি এইজ, কোনো একটা নাম, এনজাইমের নামের শেষে এইজ থাকে। তুমি যখন দেখলা মল্টেজ, তাহলে এটা একটা এনজাইমের নাম। সো এরকম কিওয়ার্ড ধরে ধরে পড়লে তোমার বায়োলজির অনেক MCQ থেকে শুরু করে অনেক কিছু তোমার সহজ হয়ে যায়, যেটা তুমি কখনো আর ভুলবা না। যে মল্টোজ একটা সুগারের নাম, কিন্তু মল্টেজ ওই সুগারকে যে ভাঙে সেই এনজাইমের নাম, মল্টেজ। সো এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে অবশ্যই বায়োলজি যদি তুমি ভুলতে না চাও,
তোমাকে রিভিশন দিতে হবে, স্পেস রিপিটেশন, ঠিক আছে? ধরো 1 সপ্তাহ পর পর একই জিনিস রিভিশন দিবা, বা 2 সপ্তাহ পর পর একই জিনিস রিভিশন দিবা। একটা চ্যাপ্টার পড়ে ফেলছো, এটা আবার 2 সপ্তাহ পরে আবার পড়ার চেষ্টা করবা। সো মাথায় রাখতে হবে আমাকে একটা গ্যাপে গ্যাপে রিভিশন দিতে হবে, আদারওয়াইজ এটা মনে রাখা সম্ভব না। কোনো হিউম্যান বিইংয়ের পক্ষে সম্ভব না। তুমি যদি একটা পড়া পড়ে 1 বছর পর যদি তোমাকে যদি প্রশ্ন করি বা আমাকে প্রশ্ন করা হয়, একটা জিনিস পড়ছে আমি 1 বছর আগে, আমাকে প্রশ্ন করলে আমি A to Z কখনো বলতে পারবো না। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেহেতু বায়োলজি একটা লজিক্যাল সায়েন্স বাট উইথ মেমোরাইজেশন, এটা এমন একটা সায়েন্স যেটা লজিক্যাল বাট এটার সাথে একটা মেমোরাইজেশন পার্টটা ইনক্লুডেড। সো যার কারণে আমাকে 2 সপ্তাহ পড়তে না দাও, দেখা যাবে আমি আস্তে আস্তে ভুলে যাব। সো এতগুলা টেকনিক মেনটেন করার পরে তোমাকে অবশ্যই বারবার রিভাইজ করতে হবে, তাহলে তুমি খুব ইজিলি বায়োলজিটা মনে রাখতে পারবা। এই জিনিসগুলা তোমাকে সাহায্য করবে বায়োলজিটা ঠান্ডা মাথায় আস্তে আস্তে লাইট ওয়েটে কীভাবে বায়োলজি পড়তে হয়, বায়োলজি যাতে ভুলে না যায়। আর এই লাস্টের টপিকটা তোমাকে সাহায্য করবে যে তুমি যেতে জীবনের জন্য আর না ভুলে যাও। এই যে তোমাদেরকে আমি একই জিনিস বারবার ইন্টার লাইফ থেকে এগুলোতে আমি পড়ছি, দেখা যাচ্ছে। সো বারবার পড়াইতে আমার অনেক কিছু ইন্টারে এত মুখস্থ হয়ে গেছে, আমার আর কিচ্ছু দেখা লাগে না, না দেখে ক্লাস নিতে পারি। সো এটার কিন্তু কৃতিত্ব উপরেরগুলোর সাথে অবশ্যই রিভিশন। কারণ দেখা যাচ্ছে কি আমি একই ক্লাস প্রতি 1 মাস বা 2 মাস পরপরই আমার নেওয়া হচ্ছে একই চ্যাপ্টারের উপর ক্লাস, সেই জন্য আমি ভুলে যাচ্ছি না। সো তোমরা স্টুডেন্টদেরও কাজ হচ্ছে কি একই চ্যাপ্টার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আবার রিভাইজ করা। তাহলে এইভাবে বায়োলজিটা তোমরা যদি পড়ো তাহলে ইনশাল্লাহ কখনো ভুলবে না। এবং বায়োলজি নিয়ে যদি তোমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে, বায়োলজি যদি অনলাইনে কোনো কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে নিঃসন্দেহে ভাইয়ার কোর্সটাতে ভর্তি হতে পারো, ডিসকাউন্ট চলতেছে। সো এটা মিস করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।